জুমাতুল বিদা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন কিনা। বিদা, কি আপডেট জানাবেন আমাদেরকে? ঢাকা 11 আসনের যেখানে ফল এসে জমা হওয়ার কথা, সেই আইডিয়াল স্কুলে একে একে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল সহ নির্বাচনী যে সরঞ্জাম ফেরত দেওয়ার কথা সেটি নিয়ে আসছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এখন পর্যন্ত আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বলা চলে আমরা 16টি কেন্দ্রের ফলাফল পেয়েছি, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম এবং 11 দলের যে জোট রয়েছে সেই মনোনীত প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের, যেখানে ভোট সংখ্যা দেখা যাচ্ছে বিএনপির 8,207 এবং এনসিপির অর্থাৎ নাহিদ ইসলামের 10,038 ভোট। এটি মূলত 16টি কেন্দ্রের একে একে যেহেতু ভোটের যেই ফলাফলটি এখানে এসে জমা পড়ছে সেখান থেকে মূলত আমরা তথ্যটি তুলে ধরার চেষ্টা করছি। এখন পর্যন্ত 162টি যে কেন্দ্র রয়েছে সেখান থেকে বিভিন্ন প্রান্ত থেকে এই আসনের যারা দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা সেই তথ্য এবং সেই ফলাফল সহ যেই ফেরত দেওয়া সামগ্রী রয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য জিনিসগুলো, সেগুলো ফেরত নিয়ে আসছেন এবং সেটি জমা দিচ্ছেন। এবং এখন কিছুক্ষণ আগে আমরা আসলে এই যেই 4 থেকে 18 পর্যন্ত আসনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তার সাথে একটু মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছিলেন সন্ধ্যা নাগাদ 37% ভোটের একটি শতাংশের কথা তিনি বলছিলেন এবং তিনি উল্লেখ করেছিলেন যে এটি আসলে সময়ের সাথে আরও বাড়বে, কারণ বিভিন্ন জায়গা থেকে তথ্য যতটুকু আসছে এবং ফলাফলের যেই রেশিও তিনি জানতে পারছেন সেখান থেকে আসলে তিনি সম্ভাব্য একটি শতাংশের হার বলেছেন। দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে স্বচ্ছ ব্যালট বাক্স থেকে শুরু করে ফলাফলের যে খাম সেটি এবং যেই সদস্যদের থাকার কথা ছিল উপস্থিত তারাও আছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা যেই আসনের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এই আসনের তথ্যগুলো মূলত যেই প্রত্যেক প্রার্থীর যেই পোলিং এজেন্ট ছিলেন সেই এজেন্টের প্রাপ্ত তথ্য থেকেই কিন্তু আমরা মূলত সেই তথ্যগুলো তুলে ধরেছি। সম্ভাব্যতার বিচারে তাদের যেই স্বাক্ষর করা কাগজগুলো ছিল সেটি বিচার বিশ্লেষণ এবং যোগ করে সেই তথ্যটি জানানো হয়েছে। এখন পর্যন্ত এ ছিল ঢাকা 11 আসন থেকে আমার কাছে সর্বশেষ। বিদা, আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে গণভোট, এবং আপনি কিছুক্ষণ আগে যখন আপনার সঙ্গে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার এবং গণভোট একই সাথে কাউন্ট করা হচ্ছে, কিন্তু কোনো একটি কারণে সেটির গণভোটের ফলাফল এখনও প্রকাশ করা হচ্ছে না। সেটির কি কোনো সুনির্দিষ্ট কারণ আছে? জানতে পেরেছেন কেন প্রকাশ করা হচ্ছে না? না, এখন পর্যন্ত আসলে গণভোটের পৃথক করে যেই তথ্য কিংবা বিচার বিশ্লেষণ কিংবা কেন্দ্রভেদে যেই সংখ্যাটি সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এবং আপনি যে প্রশ্নটি করেছেন, আপনি প্রশ্নটি করার পরে বিষয়টি আমারও মাথায় এসেছে যে কেন আসলে গণভোটের যেই সংখ্যাটি সেটি পৃথকভাবে উল্লেখ করা হচ্ছে না। তবে এটুকু জানিয়ে রাখতে পারি যে কেন্দ্রগুলোতে আমরা ছিলাম ভোট গণনার সময়, সেখানে কিন্তু আমরা দেখেছি 100 সংখ্যাকে ধরে বান্ডেল করে গণভোটে হ্যাঁ যেই ভোটগুলো পড়েছে সেগুলোকে পৃথকভাবে রাখা হয়েছে এবং কিছু সংখ্যক যেই না পড়েছে সেগুলোকেও কিন্তু পৃথকভাবে রাখা হয়েছে, যেগুলো গণনা করা হয়েছে একদম আনুষ্ঠানিকভাবে এবং তাদেরকে আমরা লিখতেও দেখেছি এই তথ্যটি। কোনো এক কারণে হয়তো এই তথ্যটি আমরা মিস করে গিয়েছি। এই তথ্যটি আসলে সংগ্রহ করে চেষ্টা করব যে আমাদের যারা দর্শক রয়েছেন তাদের সামনে তুলে ধরার এবং গণভোটে আসলে কী পরিমাণ ভোট পড়ছে এই 11 আসনে সেটিও তুলে ধরার। জি, ধন্যবাদ বিদা। আবারও আপনার সঙ্গে কথা হবে এবং এ বিষয়ে নিশ্চয়ই জানাবেন। জুমাতুল বিদা বনশ্রী থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন। ইজাজ শৌমিককে দেখতে পাচ্ছি, ইজাজ শৌমিক রিটার্নিং অফিসারের কার্যালয়ে রয়েছেন, আমি ভুল না করে থাকি যদি। ইজাজ, একটু জানাবেন যে কেন্দ্রগুলোর যে ফলাফল আপনাদের হাতে এসছে প্রাথমিকভাবে, সেখানে কি মনে হচ্ছে যে আপনি যেগুলো ফলাফল জানতে পেরেছেন বা কিছুটা আঁচ করতে পারছেন, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রার্থীদের মধ্যে, নাকি একেবারেই প্রতিদ্বন্দ্বীরা কোনো আভাস আপনার কাছে নাই? তথ্য কি বলে? সানশাইন আটা ময়দা সুজি। তথ্য যেটি বলছে, ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন রয়েছে, 6টি আসনের মধ্যে 2টি আসনের কিছু কেন্দ্রের ফলাফল আমার হাতে রয়েছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত যে আসন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেখানে বিএনপি জোটের জুনায়েদ আল হাবিব অর্থাৎ জমিয়তে উলামা ইসলামের যিনি প্রার্থী ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির বহিষ্কৃত নেত্রী, এবং একই সঙ্গে অন্যান্য বিএনপির আরেকজন বিদ্রোহী প্রার্থী ছিলেন। সব মিলে এই আসনের
আমার কাছে 33টি কেন্দ্র, অর্থাৎ 80টার মধ্যে 33টি কেন্দ্রের ফলাফল এসেছে। এটি যদিও আনঅফিসিয়াল, রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া না, আমাদের সহকর্মীদের দেয়া যে তথ্য সেটি বলছে যে ব্যারিস্টার রুমিন ফারহানা হাসমার্কা প্রতীকে তিনি পেয়েছেন 31,713 ভোট এবং বিএনপি মনোনীত যে প্রার্থী, অর্থাৎ বিএনপি জোটের যে প্রার্থী জুনায়েদ আল হাবিব, তিনি পেয়েছেন 22,331 ভোট। অর্থাৎ এই 33টি আসনে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে রুমিন ফারহানা এগিয়ে আছেন। এবং আরেকটি আসন ব্রাহ্মণবাড়িয়া 6 আসন, যেখানে বিএনপি জোটের প্রার্থী অর্থাৎ গণসংহতি আন্দোলনের জুনায়েদ আল সাকি, তিনি 99টি কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রের ফলাফল এসেছে এবং সেই 9টি কেন্দ্রের ফলাফলে তিনি আছেন, আমরা দেখতে পাচ্ছি যে 8,600 সামথিং ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থী, তিনি 3,000 কিছু বেশি ভোট পেয়েছেন। তো আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন যিনি এই ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনে সারাদিন ভোট কাভার করেছেন, তার কাছে আর কিছু তথ্য আছে কিনা একটু আমাদের জানাবেন। যে আসলে দেখেন, সুদীর্ঘ বছর পর মানুষ, দেশবাসী কিন্তু এবার অন্যরকম নির্বাচন দেখেছে। কারণ বিগত সময়ের নির্বাচনগুলোকে নিয়ে কিন্তু মানুষের অভিযোগের জায়গাটা ছিল কিন্তু অনেক ব্যাপক। কিন্তু আজ সকাল থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনের যে বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, সেখানে কিন্তু মানুষ অনেকটা উৎসাহ নিয়েই কিন্তু তারা কেন্দ্রে গিয়েছে এবং অনেকটা নির্ভেজালভাবে কিন্তু তারা তাদের যে ভোটাধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা প্রয়োগ করেছে। যদিও দু একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, কিন্তু সার্বিকভাবে কিন্তু তারা এই ভোট তো নির্বিঘ্ন হয়েছে। এই যে 6টি আসনে আমরা 2টি আসনের কিছুটা ফলাফল পেলাম, বাকি আসনগুলোতে কারা এগিয়ে আছে একটু বলবেন? যে এখন পর্যন্ত আমরা যেটা জেনেছি যে ব্রাহ্মণবাড়িয়া 1 যে নাসিরনগর আসন, সেখানে বিএনপি এখনো এগিয়ে আছে। তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে কিন্তু বিএনপি এখনো কিছুটা এগিয়ে থাকলেও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির যে সাবেক বহিষ্কৃত নেতা রয়েছে তিনি কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে কিন্তু এখন পর্যন্ত বিএনপি বিপুল ভোটে কিন্তু বেসরকারি হিসেবে অনেকটা এগিয়ে আছে। এছাড়া যে সার্বিকভাবে বলা যেতে পারে যে বিএনপি এবং বিএনপির জোট প্রার্থীরা যারা রয়েছে তারা কিন্তু সবগুলো কেন্দ্রে অনেকটা এগিয়ে আছে। শুধু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এগিয়ে আছে। ধন্যবাদ আপনাকে। বলে রাখি যে এই ব্রাহ্মণবাড়িয়ার যে 6টি আসন, তার মধ্যে 3টিতে জামাত অর্থাৎ 11টি জোট প্রার্থী দিয়েছিল। জি, এদের শ্রমিক অসংখ্য ধন্যবাদ আপনাকে। অন্যান্য যে রাশেদ, রাজনৈতিক দলগুলো আলাদা করে কিন্তু রুমিন ফারহানার জন্য ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের দিকে সবার নজর ছিল। নজর ছিল এবং আজকে কিন্তু রুমিন ফারহানার যে কর্মী সমর্থক তাদের সাথে একটা কেন্দ্রে আমরা এটাও লক্ষ্য করেছি যে কিছুটা হাতাহাতির ঘটনা ঘটেছে। পরবর্তীতে যে যার জায়গায় আশা ব্যক্ত করেছেন যে তারাই বিজয়ী হবেন। এখন পর্যন্ত দেখা যাচ্ছে প্রাথমিক ফলাফলে রুমিন ফারহানা এগিয়ে রয়েছেন বেশ কয়েকটা কেন্দ্রে। শাহনাজ বাবলুকে দেখতে পাচ্ছি। বাবলু, আপনি গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে খুব সম্ভবত অবস্থান করছেন, নিশ্চয়ই আপনি নিশ্চিত করবেন যে আপনি কোথায় অবস্থান করছেন। এখন পর্যন্ত টেলিভিশনের পর্দায় বা আমাদের কাছে যে প্রাথমিক ফলাফলগুলো আমরা দেখছি, তাতে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে সাধারণভাবেই অন্যান্য নির্বাচনের মতো এবারে এখন পর্যন্ত ঠিক প্রেডিক্ট করা যাচ্ছে না যে আসলে কে এগিয়ে রয়েছে নিরঙ্কুশভাবে। বিএনপি এর আগে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা আত্মবিশ্বাস জানিয়েছে। এখন পর্যন্ত যে এখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা কি বলছেন? এখন পর্যন্ত যে ফলাফল পাচ্ছেন তারা কি সন্তুষ্ট বা তারা আত্মবিশ্বাসী? রাশেদ, আত্মবিশ্বাসী তো আছেই বিএনপি নেতাকর্মী। সারা দেশের যে ফলাফল আসছে তারা বলছেন যে কিছু কিছু জায়গায় যেহেতু বিএনপি পিছিয়ে আছে, কিন্তু অনেকে বলছেন যে কিছুটা অপ্রত্যাশিত বলা যায়। তারা যে প্রেডিক্ট করেছিলেন সেটি অনেকটাই কম তাদের যে প্রেডিকশনের তুলনায়। কিন্তু বিএনপি প্রত্যাশা করছে, নেতাকর্মীরা প্রত্যাশা করছেন তাদের যে ভোট সেটি তারা প্রত্যাশিত ফলাফল তারা পাবেন। এখন পর্যন্ত তারা বলছেন যেহেতু অল্প সংখ্যক ভোটের কেন্দ্রগুলো আসছে, পুরোপুরি কেন্দ্রের ভোটের রেজাল্ট যখন আসবে তখন হয়তো তারা প্রত্যাশা করছেন তাদের যে প্রত্যাশিত যেটি ফল তারা সেটি আশানুরূপ ফল পাবেন। আমি যদি একটু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, চেয়ারপারসনের কার্যালয়ের সামনের যে পরিস্থিতি একটু দেখাই, আপনি নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, বিশেষ করে ঢাকা 17 আসনের যারা বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে ছিলেন তারা এসেছেন এখানে, এজেন্ট এবং বা নেতাকর্মী যারা ছিলেন তারা এসেছেন। এবং আমি যদি এখানে বলি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই ভোট দেওয়ার পর থেকেই দলের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে অবস্থান করছেন। এছাড়া তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এসেছিলেন কিছুক্ষণ আগে, তিনি বের হয়ে গেছেন। তার কন্যা ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমানও এসেছিলেন, তিনিও বের হয়ে গেছেন। তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন কিছুক্ষণ পর এখানে আসছেন এবং যিনি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন তিনিও কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং এখানে এসে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন সলা পরামর্শ করছেন। আপনি জানেন তারেক রহমান ভোট দেওয়ার পর থেকে বলা যায় ঢাকার বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং তিনি 2 বার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। সকালে তিনি যে ভোট দেওয়ার পর গণমাধ্যমকে বলেছেন যে আসলে রেজাল্টের বিষয়ে তিনি প্রত্যাশা করেছেন গণ অভ্যুত্থানের ফলে এবং দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি যে গণতান্ত্রিক
এই ভোটের যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এবং দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেটা অনেকটা বাস্তবায়িত হয়েছে। কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করেছেন বিকেলে দুপুরের শেষ নাগাদ, যেটা বলা যায় প্রায় 3টার দিকে যে ব্রিফিং করেছেন গুলশান চেয়ারপারসনের যে কার্যালয়ের সামনে, সেখানে তিনি জানিয়েছেন যে আসলে তারা প্রত্যাশা করছেন দেশের ভোট সুষ্ঠু, এবং একটি দলের বিপক্ষে তিনি অভিযোগ করেছেন ষড়যন্ত্রের। কিন্তু এখন পর্যন্ত তিনি যেই প্রত্যাশা করেছিলেন বলছেন যে তারা সুষ্ঠু ভোট হলে তারা ফলাফল মেনে দেবে। আবার বলেছেন ভোট নিয়ে কেউ বিভ্রান্তি করলে সেটা মেনে নেওয়া হবে না। তো ওভারঅল আমি যে বিষয়টা বলি যে গুলশান অফিসের সামনে যে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তারা প্রত্যাশা করছেন তারা যে প্রত্যাশিত রেজাল্টের প্রত্যাশায় রয়েছেন সেই প্রত্যাশিত রেজাল্ট তারা পাবেন। রাশেদ, বাবলু অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শাহনাজ বাবলু আমাদের সাথে ছিলেন। শাহনাজ বাবুলের কাছ থেকে আমরা একটু ইফতেখার আলমের কাছে যেতে চাই এবং বিএনপির কার্যালয়ের সামনে থেকে এবার জামাতের কার্যালয়ে যাওয়ার পালা। বিএনপির কার্যালয়ের সামনে যেসব নেতাকর্মীরা জড়ো হয়েছেন তাদের মুখ দেখে ইফতেখার আলম আসলে খুব বেশি বোঝা যাচ্ছে না যে তারা খুব বেশি উচ্ছ্বসিত কিনা, বরং এখনো পর্যন্ত তাদের এক ধরনের সতর্ক প্রতিক্রিয়াই বলা চলে যে কি হতে যাচ্ছে সেটি তারা আঁচ করার চেষ্টা করছেন। আপনি জামাতের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের কেমন প্রতিক্রিয়া দেখছেন, তারা কতটা আশাবাদী? ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ জানানো হচ্ছে না আসলে তারা আশাবাদী কিনা, যে জিতবেন কিনা বা জিতলেও তারা কি ধরনের পদক্ষেপ নেবেন সে বিষয়েও খুব বড় ধরনের সংবাদ সম্মেলন করে যা করার কথা তা কিন্তু করা হয়নি। সকাল থেকে আমি আছি এই জামাতের মগবাজার কার্যালয়ে এখন পর্যন্ত দুবার সংবাদ সম্মেলন হয়েছে। দুবার সংবাদ সম্মেলন, সকালবেলায় পরিস্থিতি কী ছিল সেটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা জানান। এর পরপরই দুপুরের পরে অর্থাৎ বিকেলের ভোট গ্রহণ শেষ হওয়ার পর ইসি থেকে অর্থাৎ ইলেকশন কমিশন থেকে আমরা দেখেছি যে ব্রিফ শেষ হওয়ার পরে এখানে ব্রিফ করা হয়েছে। তখনও কিন্তু কথার চালবাজিতে আসলে আটকে রাখা হয়েছে কি পরিস্থিতি হতে পারে কি না হতে পারে সে বিষয়ে। 45 থেকে 50 মিনিট আগে জামাতে আর্মি ডক্টর শফিকুর রহমান এসেছেন প্রধান কার্যালয়ে, তিনি এসে কিন্তু কোনো ব্রিফ করেননি, সোজাসুজি উঠে গেছেন তার কক্ষে এবং সেখানে কী মিটিং চলছে সে বিষয়েও জানা যায়নি। বাইরের সমর্থকরা স্লোগান দেওয়ার চেষ্টা করলেও তাদেরকে দমানো হয়েছে, বলা হয়েছে যখন ঘোষণা আসবে পরিপূর্ণ তখন যাতে তারা আনন্দ মিছিল করবে কি করবে না সে কথা তারা জানাবে। সব মিলিয়ে বলা যায় এখানকার পরিস্থিতি হচ্ছে ভাষার ব্যবহার এবং অন্যান্য সব কিছু মিলিয়ে উত্তেজনার পারদটা আসলে কতটুকু খুব একটা বোঝা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব কিংবা তথ্যের যে ধরনের ঘাটতি দেখেছি, সেই সাথে আবার তথ্যগুলোকে ক্রস চেক করার যে ধরনের পরিস্থিতি তা কিন্তু এখনও এই জায়গার মধ্যে সৃষ্টি হয়নি, যার কারণে কিন্তু জামাতের পক্ষ থেকে তৃতীয় দফা কিংবা পরবর্তীতে কখন আরেকবার সংবাদ সম্মেলন হতে পারে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। তবে এতটুকু বোঝা যায় সময় যতটুকু গড়াবে, ফলাফল যত আসবে, প্রতিটা কেন্দ্রের পরিস্থিতি যা হবে, কোন পক্ষের দিকে যাবে সেই বিষয় নিয়ে তারা সতর্ক দৃষ্টি অনুযায়ী তারা তাদের বক্তব্য প্রদান করবেন। এখন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ ভোট গণনার আগ পর্যন্ত আশেপাশে কয়েকটি কেন্দ্রও আমি গিয়েছি তাদের কার্যালয়ের আশপাশে, সেখানেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। স্লোগান দেওয়ার চেষ্টা করেছেন সমর্থকরা, তাদেরকে দমানো হয়েছে এবং সব কিছু মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপও দেখেছি। আমরা দেখেছি অলিগলিতে মানুষজন যখন জড়ো হচ্ছিল কিংবা তারা দোকানগুলোতে চায়ের আড্ডা বড় হচ্ছিল তখন সেনাবাহিনী এসে কিন্তু তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। সব কিছু মিলিয়ে বলা যায় জামাতের এখনকার যে কার্যালয়ের এখনকার পরিস্থিতি বেশ স্বাভাবিক শান্ত, শুধুমাত্র উত্তেজনার পারদটা আমরা সংবাদকর্মীরা যারা আছে তাদের মধ্যে ছাড়া নিজেদের ভেতরকার যারা কর্মী আছেন জামাত ইসলামে তারা এখন পর্যন্ত খুব বড় ধরনের দেখায়নি। তথ্য এবং অপতথ্যের ব্যাখ্যা এবং অপব্যাখ্যা নিয়ে যতই আলোচনা হোক না কেন কী হতে পারে সে বিষয়ে কিন্তু এখনও কোনো ধরনের ব্রিফিং যেহেতু আসেনি, আমরা আসলে খুব বড় ধরনের আশাবাদী কি না তারা সেটাও বলছে না, কিংবা কূটনৈতিক ভাষা ব্যবহার করে যে ধরনের তথ্য বলা হচ্ছে সেটি আসলে কোথায় দাঁড়াবে সেটি আসলে সময় বলে দেবে। দোলা, ইফতেখার আলম, আপনার পেছনে আমরা দেখতে পাচ্ছি জামায়াতের একজন কর্মী, তিনি খুব সতর্কভাবে শোনার চেষ্টা করছেন আপনি তাদের সম্পর্কে কি বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রাশেদ, এবার কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে জামাতের যে শক্তিশালী অবস্থান, এতটা শক্তিশালী অবস্থানে জামাত খুব সম্ভবত কখনোই ছিল না। সহকর্মী বলছিলেন যে জামায়াত ইসলামী দল হিসেবেও তারা পর্যবেক্ষণ করছেন এবং কিছুটা সতর্ক অবস্থানে